আবির আহমেদ লুমিনাসের পক্ষ থেকে আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে ক্লাসে আমরা ইংলিশ এর একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আর কথা না বাড়াই, আমাদের ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি একটা সেন্টেন্স লিখে। ঠিক আছে, খুবই কমন একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তো চলো আগে দেখি, তারপর আমরা আলোচনায় যাই। সেন্টেন্সটা হচ্ছে, নো সুনার হ্যাড দ্য thief seen the police than he ran away. No sooner had the thief seen the police than he ran away. খুবই 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 কমন একটা এক্সাম্পল, এবং মোটামুটি এটা এমন একটা এক্সাম্পল যেটা আমাদের সবার কম বেশি মুখস্থ আছে। আমরা ছোটবেলা থেকে মোটামুটি মুখস্থ করে ফেলেছি যে শুরুতে যদি নো সুনার হ্যাড থাকে, তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, আর দেন এর পরে একটা পাস্ট ইনডিফিনিট বসাতে হবে। সো মোটামুটি আমাদের জিনিসটা মুখস্থ আছে। বাট মুখস্থের বাইরে থেকে এই সেন্টেন্সটা আমরা আজকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, চলো। ঠিক আছে, তো একটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি। আমরা তো এতদিন ধরে মুখস্থ করে আসছি যে শুরুতে থাকবে নো সুনার হ্যাড, শুরুতে নো সুনার হ্যাড থাকার পরে এখানে একটা পারফেক্ট বসাবো, আর লাস্টে একটা পাস্ট ইনডিফিনিট বসাবো। বাট একটা জিনিস কি তোমরা খেয়াল করে দেখেছো? সেটা হচ্ছে, এই যে দা থিফ লেখা, এই যে দা থিফ লেখা, এই দা থিফ, এই জিনিসটা, এই যে দা থিফ লেখা, এটা কি আমার সাবজেক্ট না? রাইট, দা থিফটা আমার সাবজেক্ট। এই যে আমার হ্যাড, এই হ্যাডটা কি আমার একটা অক্সিলারি ভার্ব। তাহলে টেকনিক্যালি এই সেন্টেন্সে সাবজেক্টের সামনে একটা ভার্ব চলে আসছে, কিন্তু এটা তো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা একটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে তো ভার্ব সাবজেক্টের আগে আসার কথা না। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের নর্মালি কি হয়, আগে থেকে সাবজেক্ট, পরে থাকে ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে ভার্বটা কি আমার সাবজেক্টের আগে চলে আসছে না? তাহলে এই সেন্টেন্সে ভার্বটা আসলে কেন সাবজেক্টের আগে আসলো, সেইটা নিয়েই হচ্ছে আজকে আর আমাদের ক্লাস, সেইটা নিয়েই হচ্ছে আজকে আমাদের পড়ালেখা। তো আজকের নতুন একটি টপিকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ালেখা করব, সেই টপিকটার নাম হচ্ছে ইনভার্সন। তো ইনভার্সন জিনিসটা তাহলে কি? নর্মালি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো, শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে ভার্ব। রাইট, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নর্মাল স্ট্রাকচার হলো, শুরুতে থাকবে সাবজেক্ট এবং এর পরে থাকবে ভার্ব। কখনো যদি এই স্ট্রাকচারটাকে পরিবর্তন করে ভার্ব এবং সাবজেক্টের পজিশনটাকে আমরা উল্টিয়ে দিতে পারি, অর্থাৎ ভার্বটাকে সাবজেক্টের সামনে আনতে পারি, সেটাকেই আমরা বলছি ইনভার্সন। তাহলে ইনভার্সন কি দাঁড়ালো? ইনভার্সন হচ্ছে সাবজেক্ট ভার্বের পজিশনটিকে উল্টিয়ে দেওয়া। ইনভার্স মানে কি? উল্টানো না? তাহলে ইনভার্সন দিয়ে আমরা কি বুঝাচ্ছি? সাবজেক্ট ভার্বের পজিশনটিকে উল্টিয়ে দিয়ে ভার্বটাকে সাবজেক্টের সামনে আনাটাই হচ্ছে ইনভার্সন। তো আবারও বলছি, নর্মালি একটা সেন্টেন্স বা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়, শুরুতে সাবজেক্ট, এরপর ভার্ব। এই সাবজেক্ট ভার্বের স্ট্রাকচারটাকে উল্টিয়ে আমি যদি ভার্বটাকে কখনো সাবজেক্টের সামনে আনতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের ইনভার্সন। তো আমরা এই এক্সাম্পলেও যদি তাকিয়ে দেখি, তাহলে দেখতে পারবো হিফটা কি আমার সাবজেক্ট, আর এই হ্যাডটা কি আমার অক্সিলারি ভার্ব। তাহলে একটা সাবজেক্ট কি, একটা ভার্ব কি একটা সাবজেক্টের সামনে চলে আসলো না? এই যে একটা ভার্ব একটা সাবজেক্টের সামনে চলে আসলো, এটাই হচ্ছে আমাদের ইনভার্সন। তাহলে এখন আমরা একটু চিন্তা করি, এই যে আমার ইনভার্সন, ইনভার্সন মানে আমরা কি শিখলাম? ইনভার্সন মানে আমরা শিখলাম আগে থাকবে ভার্ব, পরে যাবে সাবজেক্ট, অর্থাৎ ভার্বটা সাবজেক্টের সামনে চলে আসবে, ভার্বটা সাবজেক্টের সামনে চলে আসবে, সেটাই হচ্ছে কি আমাদের ইনভার্সন। তাহলে কথা হচ্ছে, যে কোনো সেন্টেন্সেই কি আমরা ভার্বটারে টান দিয়ে সামনে আনতে পারবো? মন চাইলো আর ভার্বটারে সাবজেক্টের সামনে নিয়ে চলে আসলাম? সেটা অবশ্যই না। অবশ্যই কিছু কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক থাকতে হবে সেন্টেন্সের মধ্যে, কিছু কিছু স্পেসিফিক ঘটনা ঘটতে হবে সেন্টেন্সের মধ্যে, যেগুলা ঘটলে আমরা একটা ভার্বকে সাবজেক্টের সামনে আনতে পারবো। অন্য ভাষায় বলতে গেলে, কিছু কিছু স্পেসিফিক ঘটনা ঘটতে হবে, যেগুলা ঘটলে আমরা আসলে ইনভার্সনটা করতে পারবো। রাইট, তাহলে সেই ঘটনাগুলা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। আমরা এখন বোঝার চেষ্টা করব যে একটা সেন্টেন্সকে কখন ইনভার্স করা যায়, কি কি ঘটনা ঘটলে বা কি কি সিচুয়েশন ঘটলে আমরা একটা সেন্টেন্সকে ইনভার্স করতে পারি। তাহলে চলো আমরা সেই পার্টে চলে যাই। আশা করি এতক্ষণে তোমরা সবাই খাতা কলম বের করে ফেলেছো। তো এখন আমরা শুরু করব। সরি ভাইয়া, আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, তো একটু যদি
হাঁচি টাচি দেই সেটার জন্য প্লিজ এক্সকিউজ মি। তো আমরা আমাদের পড়ালেখাটা কন্টিনিউ করি। তো একটা সেন্টেন্সকে ইনভার্স করা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করে সেন্টেন্সের শুরুটার উপর। আবারও বলছি, একটা সেন্টেন্সকে ইনভার্স করা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করে সেন্টেন্সের শুরুর উপর। সেন্টেন্সের শুরুতে যদি কিছু নির্দিষ্ট ওয়ার্ড থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে ইনভার্স করতে পারবো। আবারও বলছি, সেন্টেন্সের শুরুতে যদি কিছু নির্দিষ্ট ওয়ার্ড থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে ইনভার্স করতে পারবো। তাহলে যে ওয়ার্ড গুলো থাকলে একটা সেন্টেন্সকে ইনভার্স করা যায় সেই ওয়ার্ড গুলাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আবারও বলছি, যে ওয়ার্ড গুলো সেন্টেন্সের শুরুতে থাকলে একটা সেন্টেন্সকে আমরা ইনভার্স করতে পারবো সেই ওয়ার্ড গুলাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তাহলে চলো আমরা ক্যাটাগরি গুলা দেখে নিই। একটা ক্যাটাগরিকে আমরা বলছি গ্রুপ এ, অন্য ক্যাটাগরিটাকে আমরা বলছি গ্রুপ বি। গ্রুপ এর মধ্যে থাকবে নেগেটিভ এক্সপ্রেশনস। এখন নেগেটিভ এক্সপ্রেশনস কোনগুলা? নেগেটিভ এক্সপ্রেশনস এর মধ্যে থাকতে পারে নো, নট, নেভার। নেগেটিভ এক্সপ্রেশনের মধ্যে থাকতে পারে সেলডম, লিটল, ফিউ। নেগেটিভ এক্সপ্রেশনের মধ্যে থাকতে পারে হার্ডলি, স্কেয়ারসলি। তো খেয়াল করে দেখি, এই যে ওয়ার্ড গুলো আমরা বোর্ডে লিখলাম সবাইকে আবার নেগেটিভ মিনিং দিচ্ছে না? এরকম নেগেটিভ মিনিং দেওয়া যে ওয়ার্ড গুলো আছে সেগুলাকে আমরা কিসের আন্ডারে রাখছি? নেগেটিভ এক্সপ্রেশনের আন্ডারে রাখছি। নেগেটিভ এক্সপ্রেশন ছাড়াও আর কি কি থাকতে পারে? নেগেটিভ এক্সপ্রেশন ছাড়াও থাকতে পারে অনলি, সো, সাচ। তাহলে এখানে যে ওয়ার্ড গুলা আমরা দেখছি এই ওয়ার্ড গুলা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা কি করতে পারবো? ইনভার্সন করতে পারবো। আবারও বলছি, এই ওয়ার্ড গুলা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা কি করতে পারবো? ইনভার্সন করতে পারবো। এবং এই ওয়ার্ড গুলাকে আমরা কোন গ্রুপের আন্ডারে রাখছি? গ্রুপ এর আন্ডারে রাখছি। তাহলে গ্রুপ বি এর আন্ডারে কারা আছে চলো একটু দেখে নেই। গ্রুপ বি এর আন্ডারে আছে দুইজন, একটা হচ্ছে লোকেশন, আরেকটা হচ্ছে হেয়ার, দেয়ার। তাহলে এই জিনিসগুলো যদি একটা সেন্টেন্সের শুরুতে থাকে এই সেন্টেন্স গুলাই হচ্ছে আমার ইনভার্সনের মার্কার। এবং এই জিনিসগুলো যদি একটা সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা ইনভার্স করতে পারবো। আবারও বলছি, এই জিনিসগুলো যদি আমার সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে কি করতে পারবো? ইনভার্স করতে পারবো। তাহলে কি কি শিখলাম আমরা? গ্রুপ এর আন্ডারে আছে নেগেটিভ এক্সপ্রেশন, অনলি, সো, সাচ। আর গ্রুপ বি এর আন্ডারে কি কি আছে? লোকেশন, হেয়ার, দেয়ার। এগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে কি হবে? সেন্টেন্সটাকে ইনভার্স করা যাবে। গ্রুপ এ, গ্রুপ বি। এখন তাহলে তোমরা একটা কোয়েশ্চেন করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া এই ওয়ার্ড গুলা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা ইনভার্সন করতে পারছি, ভালো কথা। তাহলে সবগুলা থাকলেই তো ইনভার্সন হয়, তাহলে আবার দুইটা আলাদা আলাদা গ্রুপে ভাগ করার কি দরকার? দুইটা আলাদা আলাদা গ্রুপে ভাগ করার কারণ হচ্ছে গ্রুপ এর ওয়ার্ড গুলা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা একটা স্ট্রাকচারে ইনভার্স করব। গ্রুপ বি এর ওয়ার্ড গুলা যদি থাকে তাহলে আমরা অন্য একটা স্ট্রাকচারে ইনভার্স করব। তাহলে কি আমার স্ট্রাকচারের উপর মানে আমার গ্রুপের উপর ডিপেন্ড করছে আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করে ইনভার্স করতে পারি। তাহলে চলো আমরা একটু চেক করি গ্রুপ এ থাকলে আমার ইনভার্সনের স্ট্রাকচারটা কি হবে আর গ্রুপ বি থাকলে আমার ইনভার্সনের স্ট্রাকচারটা কি হবে সেটা আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে চলো আমরা একটু আগাই। গ্রুপ এর ওয়ার্ড গুলা যদি থাকে তাহলে আমার ইনভার্সনের স্ট্রাকচারটা হবে শুরুতে এক্সপ্রেশন গুলা থাকবে, যে এক্সপ্রেশন গুলা আমরা আগের স্লাইডে দেখলাম। তো আগের স্লাইডে যে এক্সপ্রেশন গুলা ছিল সেগুলো থাকলেই তো আমরা ইনভার্সন করতে পারবো, রাইট? তাহলে সেটা সেন্টেন্সের শুরুতে থাকতে হবে। এরপরে বসবে একটা অক্সিলারি ভার্ব, এরপরে বসবে একটা সাবজেক্ট, আর সবশেষে বসবে আমার মেইন ভার্ব। এটা ছাড়াও আরেকটা স্ট্রাকচার দিয়েও আমরা গ্রুপ এর ইনভার্সন করতে পারি। সেই স্ট্রাকচারটা কি? শুরুতে থাকবে এক্সপ্রেশন, এরপরে থাকবে বি ভার্ব, এরপরে থাকবে সাবজেক্ট। তাহলে এই দুইটা স্ট্রাকচার দিয়ে গ্রুপ এর সেন্টেন্স গুলা বা গ্রুপ এর ওয়ার্ড গুলা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়
তাহলে এই দুটো স্ট্রাকচার দিয়ে আমরা কি করতে পারবো, ইনভার্সন করতে পারবো। আপাতত আমরা স্ট্রাকচার দুটা নোট করে নিই, কিছুক্ষণ পরেই আমরা এক্সাম্পল দেখব, তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আপাতত আমরা স্ট্রাকচার দুটা নোট করে ফেলি। তো স্ট্রাকচার গুলোর মধ্যে কি কি ছিল? প্রথম স্ট্রাকচারটা হচ্ছে এক্সপ্রেশন প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। পরেরটা কি ছিল? এক্সপ্রেশন প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে, এটা গেল আমার গ্রুপ এর স্ট্রাকচার। তাহলে আসো আমরা গ্রুপ বি এর স্ট্রাকচারটা দেখি। গ্রুপ বির স্ট্রাকচারটা ভাইয়া খুবই প্লেন এন্ড সিম্পল। গ্রুপ বি তে এত বি ভার্ব, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এত হ্যাসেল নাই। গ্রুপ বি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। গ্রুপ বি তে আমার শুরুতে থাকবে এক্সপ্রেশন, এরপরে থাকবে ভার্ব, এরপরে থাকবে সাবজেক্ট। তো খেয়াল করে দেখো, গ্রুপ বি তে কিন্তু আমার একটাই ভার্ব, রাইট? গ্রুপ বি তে আমার একটাই ভার্ব। যেহেতু একটাই ভার্ব, তাহলে এত টেনশনের কোনো কারণ নাই। শুরুতে দিব এক্সপ্রেশন, এক্সপ্রেশনের পরে বসবে আমার ভার্ব, আর লাস্টে থাকবে কি আমার সাবজেক্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমার একটা সেন্টেন্স ইনভার্স হবে নাকি হবে না, সেটা ডিপেন্ড করে সেন্টেন্সটা কোন ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে তার উপর। যেই ওয়ার্ড গুলো দিয়ে শুরু হলে আমার সেন্টেন্সটাকে ইনভার্স করা যাবে, সেই ওয়ার্ড গুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, রাইট? ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ তে ছিল নেগেটিভ এক্সপ্রেশন, অনলি সো সাচ। গ্রুপ বি তে কারা কারা ছিল? লোকেশন আর হেয়ার দেয়ার। এই ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে আমরা গ্রুপ এর স্ট্রাকচারে ইনভার্সন করব। এই ওয়ার্ড গুলো যদি গ্রুপ বি, মানে গ্রুপ বি এর ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে আমরা গ্রুপ বি এর স্টাইলে বা গ্রুপ বি এর স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে ইনভার্স করব। স্ট্রাকচার গুলো আমরা কি কি দেখলাম? গ্রুপ এর জন্য আমার দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে এক্সপ্রেশন প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আরেকটা কি ছিল? এক্সপ্রেশন প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট। আর গ্রুপ বি এর জন্য আমার স্ট্রাকচারটা কি? গ্রুপ বি এর জন্য আমার স্ট্রাকচারটা হচ্ছে এক্সপ্রেশন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। তো আই থিঙ্ক মোটামুটি কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে এতক্ষণে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, কিছু এমসিকিউ সলভ করব, তাতে আমাদের পড়াটা আর একটু আগায় যাবে, আর একটু ক্লিয়ার হবো ইনশাল্লাহ। সো তাইলে আমরা টোটাল জিনিসটার সামারিটা একটু এই স্লাইডে দেখি। এই স্লাইডে আমরা এতক্ষণ যা কিছু পড়লাম সবকিছুর সামারি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, রাইট? তাহলে আমরা খেয়াল করে দেখি কি পড়লাম আমরা একটু আগে। গ্রুপ এর ক্ষেত্রে আমার ইন্ডিকেটর কোনগুলা, অর্থাৎ কোন ওয়ার্ড গুলা সেন্টেন্সের শুরুতে থাকলে আমরা গ্রুপ এ বলছি নেগেটিভ এক্সপ্রেশন, অনলি সো সাচ। গ্রুপ বি কখন বলছি হেয়ার এন্ড দেয়ার আর এক্সপ্রেশন অফ লোকেশনস। এ যদি থাকে, গ্রুপ এ যদি থাকে, তাহলে আমার স্ট্রাকচারটা কি হবে? এক্সপ্রেশন প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। যদি আরেকটা স্ট্রাকচার আমরা কি ব্যবহার করতে পারি গ্রুপ এর ক্ষেত্রে? লিস্টেড এক্সপ্রেশন প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট। গ্রুপ বি এর ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা কি ছিল? গ্রুপ বি এর ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা ছিল লিস্টেড এক্সপ্রেশন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। তো আমরা যেইটুকু জিনিস এতক্ষণ পড়লাম, সেটার মোটামুটি একটা সামারি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে চলো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি একটু চেক করে। তাহলে আসো প্রথম এক্সাম্পলটা আমরা খেয়াল করি। প্রথম এক্সাম্পলের শুরুর ওয়ার্ডটা দেখো। শুরুর ওয়ার্ডে কি লেখা আছে? নেভার। তাহলে বলি, নেভার কি একটা নেগেটিভ ওয়ার্ড না? প্লাস আমরা নেগেটিভ এক্সপ্রেশনের যে ওয়ার্ড লিস্টটা দেখেছিলাম, শুরুতেই নেভার ছিল, নো, নট, নেভার। তার মানে নেভার হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। যেহেতু নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি আমার গ্রুপ এর সিস্টেম অনুযায়ী, গ্রুপ এর স্টাইল অনুযায়ী আমাকে ইনভার্সন করতে হবে। তাহলে চলো আমরা গ্রুপ এর স্টাইল অনুযায়ী ইনভার্সন করি। তাহলে খেয়াল করি, গ্রুপ এর স্টাইল অনুযায়ী আমার কি লাগতেছে? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। তো খেয়াল করে দেখো, এই যে সাবজেক্টের সামনে আমার কি চলে আসছে? আমার অক্সিলারি ভার্বটা চলে আসছে। তাইলে সাবজেক্টের সামনে আমার অক্সিলারি ভার্বই দরকার। স্ট্রাকচার মিলে গেল, সবকিছু ঠিকঠাক। তাইলে প্রথম এক্সাম্পলটা আমরা বুঝতে পারলাম। সেকেন্ড এক্সাম্পলে আমরা একটু আসি। সেকেন্ড এক্সাম্পল, এইটাতে খেয়াল করে দেখো কি দিয়ে শুরু হয়েছে? অনলি দিয়ে শুরু হয়েছে। অনলি দিয়ে যেহেতু শুরু হয়েছে, তার মানে কি স্ট্রাকচারের মধ্যে বা ইন্ডিকেটরের মধ্যে অনলি ওয়ার্ডটাও ছিল না? অবশ্যই ছিল। তাহলে এটাও কি আমার একটা গ্রুপ এর এক্সপ্রেশন। তাহলে আমার কি করতে হবে? সাবজেক্টের সামনে একটা অক্সিলারি ভার্ব অথবা একটা বি ভার্ব আনতে হবে। তাহলে আমরা চেক করে দেখি, এই যে আমার সাবজেক্ট হচ্ছে অ্যান অ্যাক্সিডেন্ট,
সাবজেক্টের সামনে চলে আসছে একটা অক্সিলারি ভার্ব হ্যাজ। তার মানে কি, এখানেও আমার স্ট্রাকচারের সাথে মিলে গেল। যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছিল একটা যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছিল গ্রুপ এর একটা ইন্ডিকেটর দিয়ে, তাই এই সেন্টেন্সটাকেও আমরা কি করে ফেললাম, ইনভার্স করে ফেললাম। বাকি থাকলো আমাদের 3 নাম্বার এক্সাম্পলটা। 3 নাম্বার এক্সাম্পলটাই আমরা একটু পরে আসছি, ঠিক আছে? আমরা গ্রুপ বিটা একটু আলোচনা করে নিই, এরপর আমরা 3 নাম্বার এক্সাম্পলটায় আসবো। তাহলে চলো আমরা একটু গ্রুপ বি এর দিকে যাই। গ্রুপ বিতে খেয়াল করো, ওভার দ্য টপ অফ দ্য হিল, ওভার দ্য টপ অফ দ্য হিল, পাহাড়ের ওপর দিয়ে। যখন আমি বললাম ওভার দ্য টপ অফ দ্য হিল মানে পাহাড়ের উপরে, এটা কি একটা লোকেশন কি ইন্ডিকেট করছে না? অবশ্যই। যেহেতু এটা একটা লোকেশন কি ইন্ডিকেট করছে, তার মানে লোকেশন হওয়ার কারণে এটা হচ্ছে গ্রুপ বি। যেহেতু এটা গ্রুপ বি, তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী কি করতে হবে, সাবজেক্টের সামনে ভার্বটাকে আনতে হবে। সাবজেক্টের সামনে ভার্বটাকে আনতে হবে। তাহলে দেখি, ওল্ডেস্ট হাউস, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্টের সামনে দেখো আমার ভার্বটা চলে আসছে, স্ট্যান্ডস। সেম জিনিস আমরা পরের এক্সাম্পলেও দেখি, অন হিজ ডেস্ক, তার ডেস্কের উপরে। তাহলে তার ডেস্কের উপরে, এটাও কি আমার একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে না? কিসের এক্সপ্রেশন? লোকেশনের এক্সপ্রেশন। কোথায় কোথায় কোথায়? ডেস্কের উপরে। তাহলে এই ডেস্কের উপরে যেহেতু একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন থাকার কারণে এখানেও আমার কি করতে হবে, সাবজেক্টের সামনে ভার্ব আনতে হবে গ্রুপ বি এর স্ট্রাকচার অনুযায়ী। তাহলে চলো আমরা সেই কাজটা করি। এ গোল্ডেন পেন, এটা কি আমার সাবজেক্ট। সাবজেক্টের সামনে দেখো চলে আসছে আমার ভার্ব ওয়াজ। মিলে গেল ব্যাপারটা। প্রথম এক্সাম্পলে ছিল একটা লোকেশন, আমরা ভার্বটাকে সামনে এনেছি। দ্বিতীয় এক্সাম্পলেও ছিল একটা লোকেশন, আমরা ভার্বটাকে সাবজেক্টের সামনে এনেছি। 3 নাম্বার এক্সাম্পলটা তাহলে আমরা চেক করি। 3 নাম্বার এক্সাম্পলে কি লেখা আছে, হেয়ার। হেয়ারও কি ভাই আমার গ্রুপ বি এর মধ্যে ছিল না? এই যে দেখো, হেয়ার অ্যান্ড দেয়ার। তাহলে হেয়ারও আমার গ্রুপ বি এর মধ্যে ছিল। হেয়ার যেহেতু গ্রুপ বি এর মধ্যে ছিল, তাহলে আবারও আমার কি করতে হবে, সাবজেক্টের সামনে ভার্বটাকে আনতে হবে। তাহলে চেক করি আসছে কিনা। আওয়ার ক্যাপ্টেন হচ্ছে আমার সাবজেক্ট, এই যে সাবজেক্টের সামনে কি আমার ভার্ব। আওয়ার ক্যাপ্টেন হচ্ছে কি আমার সাবজেক্ট, সাবজেক্টের সামনে চলে আসলো কি আমার ভার্ব। তাহলে 3টা সেন্টেন্সেই যেহেতু লোকেশনের একটা এক্সপ্রেশন ছিল, তাহলে আমার কি করতে হবে, সাবজেক্টের সামনে একটা ভার্ব আনতে হবে। তো খেয়াল করে দেখো, প্রথম সেন্টেন্সও আমরা সাবজেক্টের সামনে ভার্ব এনেছি, দ্বিতীয় সেন্টেন্সেও এনেছি, তৃতীয় সেন্টেন্সেও এনেছি। প্রথম সেন্টেন্সে সাবজেক্টের সামনে এসেছিল স্ট্যান্ডস, দ্বিতীয়টা এসেছিল ওয়াজ, আর 3 নাম্বারটা এসেছে কামস। তো মোটামুটি আমরা রিভিউ করলাম, একটা কোয়েশ্চেন এসেছে দেখছি। তাহলে কোয়েশ্চেনটা আমি একটু সলভ করার চেষ্টা করি। কোয়েশ্চেনের আনসারটা দিয়ে আমরা যে একটা এক্সাম্পল বাদ রেখেছিলাম, এই 3 নাম্বার এক্সাম্পলটা, এইটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন এটা দেখে নিই। একজন বলছে অন অফ হবে না, ওভার হলে। ও আচ্ছা আচ্ছা, না না ভাই, তুমি এখানে ওভারও দিতে পারো অনও দিতে পারো, এমন কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা আসলে আমাদের যে পুঁথিগত গ্রামার বইতে আছে সেখানে আমরা কিছু জিনিস পড়েছি। একদম একটা বৃত্ত থাকে, বৃত্তের উপর দিয়ে লেগে গেলে একরকম হয়, বৃত্তের উপর দিয়ে উড়ে গেলে এরকম হয়। অত ডিপ থট দেওয়ার কিছু নাই। ওভার, তুমি এখানে অন দা টপ দিতে চাচ্ছ, হ্যাঁ তুমি অন দা টপ দিতে পারো। বাট ওভার দা টপ দিলে কোনো সমস্যা নাই, সেন্টেন্সের মিনিংগত ভাবে সেন্টেন্সটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ও আরেকটা কোশ্চেন হয়তো এসেছে, তাহলে একটু চেক করি। সাবজেক্টের সামনে আমরা ভার্ব দিলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি না। আচ্ছা, সাবজেক্টের সামনে ভার্ব দিলে আমরা ইম্পারেটিভ বলতে পারি কিনা, না ভাইয়া। সাবজেক্টের সামনে ভার্ব দিলে আমরা বেসিক্যালি ইম্পারেটিভ বলতে পারি না। কেন বলতে পারি না? বলতে না পারার কারণ হচ্ছে, একটু খেয়াল করে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আসলে সাবজেক্টের সামনে ভার্ব থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে আসলে যেটা হয় সেটা হচ্ছে আমরা সাবজেক্টটাকে উজ্জ অবস্থায় রাখি। ফর এক্সাম্পল, আমি যদি লিখি ডু দা ওয়ার্ক, এটা কি আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে এই ডুটা কি আমার ভার্ব। এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ নামক সাবজেক্টটা উজ্জ অবস্থায় থাকে। আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ নামক সাবজেক্টটা উজ্জ অবস্থায় থাকে। অর্থাৎ সামনে একটা ইউ উজ্জ অবস্থায় থাকে। তো খেয়াল করে দেখো, ও উজ্জ অবস্থায় আছে,
ফাইন, বাট ভার্বের সামনেই কিন্তু আছে। সেই কারণে আমি যেটা বললাম সেটা হচ্ছে ভার্বটাকে সামনে নিলেই আমরা আসলে ইম্পারেটিভ বলতে পারি না। ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সেও ভার্ব কিন্তু টেকনিক্যালি সাবজেক্টের পরেই থাকে, বাট যেহেতু আমরা সাবজেক্টটাকে উজ্জ্বল অবস্থায় রাখি সেই কারণে হয়তো আমরা সাবজেক্টটাকে দেখতে পাই না, বাট সাবজেক্টটা কোথায় থাকে? ভার্বের সামনেই থাকে। আরেকজন বলছে আরেকবার রিপিট করেন। ভাইয়া কিছুক্ষণের মধ্যে আমরা এমসিকিউ তো সলভ চলে যাব, প্লাস আমরা এই অপশন গুলো নিয়েও, সরি, এক্সাম্পল গুলো নিয়েও আলোচনা করছি। তো আমাদের সাথেই থাকো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইনভার্সন নিয়ে। ইনভার্সনের দুইটা গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। যেহেতু রিপিট করতে বলছো, ছোট্ট করে একটু রিপিট করে দেই। দুইটা গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ এবং গ্রুপ বি এর আন্ডারে কিছু ইন্ডিকেটর আছে, রাইট? এই ইন্ডিকেটর গুলা দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে কি করব? আমরা ইনভার্সন করব। গ্রুপ এর ইন্ডিকেটর গুলা যদি থাকে, তাহলে এই স্ট্রাকচারটা অথবা এই স্ট্রাকচারটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা ইনভার্সন করব। যদি গ্রুপ বি এর ওয়ার্ডটা থাকে, তাহলে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা ইনভার্সন করব। তো এখানে আমরা সেইটারই কিছু এক্সাম্পল দেখেছি। যেমন এখানে নেভার থাকার কারণে ইনভার্সন হয়েছে, ভার্বটা সামনে চলে আসলো। এই যে অনলি থাকার কারণে ইনভার্সন হয়েছে, ভার্বটা সামনে চলে আসলো। তারপরে আবার এখানে ওভার দ্য টপ অফ দ্য হিল, একটা লোকেশন বোঝানো হয়েছে, তাই ভার্বটা সামনে চলে আসলো। অন হিজ ডেস্ক, এই কারণে ভার্বটা সামনে চলে আসলো। হেয়ার, গ্রুপ বি এর একটা ওয়ার্ড, সামনে ভার্বটা চলে আসলো। অর্থাৎ যখনই লোকেশন গ্রুপ এ অথবা গ্রুপ বি এর কোনো ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে থাকছে, তখন আমরা কি করছি? ইনভার্সন করছি। এই হচ্ছে মোটামুটি সামারি। তাহলে আশা করছি তোমাদের কোয়েশ্চেন গুলো আনসার তোমরা মোটামুটি পেয়ে গেছো, আর তেমন কোনো কোয়েশ্চেন দেখছি না। তাহলে যে এক্সাম্পলটা আমি একটু পেন্ডিং রেখেছিলাম, সেই এক্সাম্পলটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কোন এক্সাম্পলটা পেন্ডিং লিখেছিলাম? এই লাস্টের এক্সাম্পলটা। তাহলে চলো এই এক্সাম্পলটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আলোচনা করার আগে আমরা সবাই আমাদের খাতায় একটা পয়েন্ট লিখবো। তো আমিও লিখছি, তোমরাও তোমাদের খাতায় লিখে ফেলো। লিখে রাখো নোট। নোটটা কি? ডিপেন্ডেন্ট ক্লজের ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন হয় না। লিখে ফেলি আমরা সবাই, খাতার মধ্যে আমরা একটা নোট লিখে ফেলি। ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন হয় না। আবারও বলছি, এই এক্সাম এই নোটটা আমরা লিখে ফেলি খাতায়, তাড়াতাড়ি সবাই। ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন হয় না। ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন হয় না। আচ্ছা, তো আশা করি এতক্ষণে লিখে ফেলেছো। এখন তাইলে তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাই, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, বুঝবো কেমনে? কি রেখে বোঝা যায় ডিপেন্ডেন্ট ক্লজ? তাহলে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যেহেতু এখন সবাই মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে আছি, তাহলে আমরা একটা জিনিসের সাথে সবাই কম বেশি পরিচিত। সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? ইন্টারমিডিয়েটের সিলেবাসও আমাদের এটা আছে, এটা সম্পর্কে আমরা মোটামুটি পারি, প্লাস ছোটবেলা থেকে আমরা কম বেশি পড়ে এসেছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। এই যে আমরা তিন ধরনের সেন্টেন্স পড়েছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। চলো আমরা একটু কমপ্লেক্স নিয়ে চিন্তা করি। কি নিয়ে চিন্তা করি? কমপ্লেক্স নিয়ে। এই যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গুলো বানাই, কি টাইপের কমপ্লেক্স সেন্টেন্স বানাই? দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, রাইট? কমন এক্সাম্পল আমরা সবাই পারি। দো হি ইজ পোর, লোকটা গরিব বাট সৎ আছে। তো কি? দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এই এক্সাম্পলে খেয়াল করে দেখো, এই এক্সাম্পলে আমরা কি একটা কনজাংশন ব্যবহার করেছি না? দো, রাইট? এরকম আরো বিভিন্ন ধরনের কনজাংশন আমরা কি কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি না? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যে কনজাংশন গুলা ব্যবহার করি, একজন বলছে এইচএসসি তে তো নাই। আচ্ছা, এইচএসসি তে নাই তো এসএসসি তে তো ছিল। আরে ধরো, পড়ালেখা করো, দুষ্টু ছেলে পেলে। তাহলে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে। তাহলে কমপ্লেক্স এর যে আইডিয়াটা আছে, দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সের সাথে তো আমরা সবাই পরিচিত। আর কমপ্লেক্স সেন্টেন্স না থাকলেও কমপ্লিটিং সেন্টেন্স তো আছে, তো ওইখান থেকে আমরা দেখেছি। তাইলে এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে, এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আন্ডারে যে কমপ্লেক্স সেন্টেন্সটা ছিল, সেই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কিছু কনজাংশন ব্যবহার করতাম। যে কনজাংশন গুলাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট কনজাংশন,
যেই কনজাংশনের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন ছাড়াও ছিল হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। তাহলে যেই সাবঅর্ডিনেট কনজাংশনস এবং রিলেটিভ প্রোনাউন গুলো ছিল, যেগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করতাম, সেইগুলা দিয়ে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ চিনতে পারি। সেগুলা দিয়ে আমরা কি চিনতে পারি? ডিপেন্ডেন্ট ক্লজ চিনতে পারি। তাহলে চলো আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি কি ব্যবহার করতাম। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ব্যবহার করতাম দো, অলদো। আমরা ব্যবহার করতাম অ্যাজ সিন্স। আমরা ব্যবহার করতাম বিফোর, আফটার। আমরা ব্যবহার করতাম ইফ, আনলেস। আমরা ব্যবহার করতাম ডাব্লিউএইচ ওয়ার্ডস। আমরা ব্যবহার করতাম দ্যাট। তাহলে এই ওয়ার্ডগুলো আমরা একটু নোট করে ফেলি। কি কি ওয়ার্ড আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করতাম, যেহেতু আমরা কিছু কয়েকজন আছি কমপ্লেক্স সেন্টেন্সের সাথে একটু অপরিচিত, তাই আমরা এই ওয়ার্ডগুলো একটু নোট করে ফেলি। কি কি ওয়ার্ড আমরা ব্যবহার করতাম কমপ্লেক্স সেন্টেন্সে? এর বাইরেও আমরা অনেক ওয়ার্ড বের করতাম, বাট আমরা বেসিক নলেজ থেকে বেসিক ওয়ার্ডগুলো নিয়ে আপাতত আলোচনা করছি। কি কি ব্যবহার করতাম? দো, অলদো, অ্যাজ সিন্স, বিফোর, আফটার, ইফ, আনলেস, ডাব্লিউএইচ ওয়ার্ডস, দ্যাট। এই যে ওয়ার্ডগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়, এগুলাই হইতেছে আমার ডিপেন্ডেন্ট ক্লজের ক্লজ মার্কার। এগুলাই কি আমার ডিপেন্ডেন্ট ক্লজের ক্লজ মার্কার। তো আবারও বলছি, এগুলাই কি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজের ক্লজ মার্কার। তাহলে ওয়ার্ডগুলো কি? দো, অলদো, অ্যাজ সিন্স, বিফোর, আফটার, ইফ, আনলেস, ডাব্লিউএইচ ওয়ার্ড এবং দ্যাট। একজন বলেছো ভাইয়া যে ইনস্পাইট অফ, ডেসপাইটও আছে। ইনস্পাইট অফ এবং ডেসপাইট এই দুইটা আমরা ব্যবহার করি ভাইয়া সিম্পল সেন্টেন্সে। এই দুইটা আমরা কোথায় ব্যবহার করি? সিম্পল সেন্টেন্সে। যেহেতু সিম্পল সেন্টেন্সে ব্যবহার করি, ওই দুইটা ওয়ার্ডকে আমরা ক্লজ মার্কার বলবো না। ক্লজ মার্কার আমরা কাদেরকে বলছি? যাদেরকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো প্রধানত আমরা কাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি? দো, অলদো, অ্যাজ সিন্স, বিফোর, আফটার, ইফ, আনলেস, ডাব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট। আবারও বলছি, এর বাইরেও আরো অনেক ওয়ার্ড আছে। আমরা আস্তে আস্তে আরো যখন রেগুলার ক্লাস করতে থাকবো, আরো নতুন নতুন ওয়ার্ড সম্পর্কে শিখবো। আজকের জন্য আমরা এই কটা ওয়ার্ড নিয়ে আলোচনা করি। তো এই ওয়ার্ডগুলা যদি দেখি, এই ওয়ার্ডগুলা আমাদেরকে কি ইন্ডিকেট করে, কি মার্ক করে? এই ওয়ার্ডগুলো আমাদেরকে এই ইনফরমেশনটা দেয় যে এই ক্লজটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। কি ধরনের ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এরা কি? এরা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের ক্লজ মার্কার। অর্থাৎ এদেরকে দেখে আমরা বুঝতে পারি এরা কোন ধরনের ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। এখন তাহলে বলো, একটু আগে আমরা একটা পয়েন্ট নোট করলাম না? কি জানি নোট করেছিলাম? ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন হয় না। লিখেছিলাম, রাইট? ডিপেন্ডেন্ট ক্লজের ইনভার্সন হয় না। তাইলে খেয়াল করি, আমি যদি এমন কোন ক্লজ পাই যেই ক্লজটা একটা ডিপেন্ডেন্ট ক্লজের ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে, তাহলে সেখানে কি আমি ইনভার্সন করতে পারবো? অবশ্যই না। আবারও বলছি, খেয়াল করে শোনো। আমি যদি এমন কোন ক্লজ পাই, ক্লজ মানে কি? সাবজেক্ট এবং ভার্ব, রাইট? ক্লজ মানে কি? সাবজেক্ট এবং ভার্ব। তাহলে আমি যদি এমন কোন ক্লজ পাই যেই ক্লজটা কি দিয়ে শুরু হয়েছে? ডিপেন্ডেন্ট ক্লজের কোন ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে, তার মানে কি সেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজে আমি কি তাহলে ইনভার্সন করতে পারবো? আমি ইনভার্সন করতে পারবো না। তাহলে আমরা কি শিখলাম? ডিপেন্ডেন্ট ক্লজের অংশটায় ইনভার্সন করা যাবে না। সেন্টেন্সে আর বাকি যেই অংশটা আছে, যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি, সেখানে আমরা ইনভার্সন করতে পারবো। তো আবারও বলছি, সেন্টেন্সের যে অংশটুকুতে আমার ডিপেন্ডেন্ট ক্লজের ক্লজ মার্কার আছে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের যে অংশটুকু, সেখানে আমরা ইনভার্সন করতে পারবো না। আমরা ইনভার্সন করব কোন জায়গাটায়? যে আমরা ইনভার্সন করব প্রিন্সিপাল ক্লজের জায়গায়। যে এটা বোঝার জন্য আমরা এই 3 নাম্বার এক্সাম্পলটা একবার একটু চেক করে দেখি। তাহলে চলো ভাই আমরা চেক করে দেখি কি লেখা আছে। অনলি ইফ ইউ স্টাডি হার্ড ক্যান ইউ গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। চলো আমরা একটু চেক করি। সেন্টেন্সের শুরুতে কি লেখা আছে? অনলি, রাইট? অনলি যেহেতু লেখা আছে, তাহলে আমার ইনভার্সন করতে হবে। কিন্তু অনলি এর পরে দেখো একটা ইফ লেখা আছে। অনলি এর পরে একটা কি লেখা আছে? ইফ। ইফ কি ভাই আমার একটা ক্লজ মার্কার না? একটু আগেই আমরা লিখলাম, রাইট? একটু আগেই আমরা লিখেছিলাম দো, অলদো, অ্যাজ, সিন্স, বিফোর, আফটার, ইফ, আনলেস। তাহলে ইফটা কি? ইফটা হচ্ছে আমার একটা ক্লজ মার্কার, রাইট? তাইলে ইফ যেহেতু আমার একটা ক্লজ মার্কার,
তাহলে ক্লজ মার্কার দেখে আমরা বুঝতে পারছি এটা কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ। যেহেতু এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, সেই কারণে খেয়াল করে দেখো, ইউ ইউ এর জায়গাতেই আছে, স্টাডি স্টাডির জায়গাতেই আছে। অর্থাৎ এই অংশটাকে আমরা কিন্তু কোনো ইনভার্সন করি নাই। আবারও বলছি, খেয়াল করে শুনো, ইফ যেহেতু একটা ক্লজ মার্কার, তাহলে ইফ এর পরের অংশটা কি আমার ডিপেন্ডেন্ট ক্লজ। যেহেতু ইফ এর পরের অংশটা আমার ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ আমি কি করতে পারবো না, ইনভার্সন করতে পারবো না। সেজন্য খেয়াল করে দেখো, ইফ এর পরে দেওয়া সাবজেক্ট, সাবজেক্টের পরে দেওয়া ভার্ব, কোনো ধরনের ইনভার্সন হয় নাই। কিন্তু সেন্টেন্সের শুরুতে তো একটা অনলি আছে। যেহেতু একটা অনলি আছে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজে ইনভার্সন হোক বা না হোক, কোথাও না কোথাও তো ইনভার্সন করতে হবে। আমার মেইন ক্লজটাতে তো ইনভার্সন করতে হবে। সেই কারণে খেয়াল করে দেখো, ডিপেন্ডেন্ট ক্লজটা শেষ হওয়ার পর সেন্টেন্সের বাকি যে অংশটা আছে, ক্যান ইউ গেট, এখানে কিন্তু আমরা ঠিকই ইনভার্সন করেছি। ইউ হচ্ছে আমার সাবজেক্ট, ক্যান হচ্ছে আমার একটা অক্সিলারি ভার্ব। তো এই জায়গাটায় কি হয়েছে, আমার ইনভার্সন হয়েছে। তাইলে মোরাল অফ দা স্টোরি কি? মোরাল অফ দা স্টোরি হচ্ছে, যখনই আমি দেখতেছি একটা ক্লজ মার্কার আছে, ক্লজ মার্কারের সাথেই যে অংশটা, সেখানে ইনভার্সন হবে না। আবারও বলছি, ক্লজ মার্কারের সাথেই যে অংশটা আছে, সেখানে ইনভার্সন হবে না। ইনভার্সন আমরা কোথায় করব? ইনভার্সন আমরা করব প্রিন্সিপাল ক্লজে। আবারও বলছি, ক্লজ মার্কারের সাথেই যে অংশটা আছে, সেখানে আমরা ইনভার্সন করব না। ইনভার্সনটা আমরা কোথায় করব? ইনভার্সনটা আমরা করব প্রিন্সিপাল ক্লজে। তাহলে আমরা আমাদের মোটামুটি পড়ালেখাটাকে একটু সামারি করি। একটু পরে যখন আমরা এমসিকিউ সলভ করতে যাব, তখন আরো একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আপাতত আমরা একটু বেসিক সামারিতে আসি। ইনভার্সন মানে হচ্ছে ভার্বটাকে সাবজেক্টের সামনে আনা। ইনভার্সন থাকবে, ইনভার্সন হবে যখন আমি সেন্টেন্সের শুরুতে ইনভার্সনের কিছু মার্কার পাবো। সেই মার্কার গুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ বি। এতে আছে নেগেটিভ এক্সপ্রেশন, অনলি সো সাচ। বি তে আছে হেয়ার দেয়ার, বি তে আছে লোকেশন। গ্রুপ এর ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে সাবজেক্টের সামনে আসবে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের সামনে আসবে বি ভার্ব। গ্রুপ বি এর ভার্ব গুলো যদি থাকে, তাহলে সাবজেক্টের সামনে আমার মেইন ভার্ব চলে আসবে। গ্রুপ বি তে আমার একটাই ভার্ব থাকে, সো আমার টেনশনের কোনো কারণ নাই। যেই ভার্বটা আছে সেই ভার্বটাকে কোথায় দিয়ে দিব? সাবজেক্টের সামনে দিয়ে দিব। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি সামারি আমাদের ইনভার্সন টপিকটা। তাহলে আমরা চলো একটু এমসিকিউ তে চলে যাই। যেই পড়াটা পড়লাম এটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। ওকে। একজন বলেছো এ লিটল অ্যাবাউট দ্য প্রিন্সিপাল। আচ্ছা, তো সেন্টেন্সে যেই ক্লজটা, সেন্টেন্সে ক্লজ কিরকম হইতে পারে? কিছুক্ষণ আগেই বলেছিলাম না যে ক্লজ মানে কি। ক্লজ মানে, যেহেতু একজন জিজ্ঞাসা করেছো প্রিন্সিপাল ক্লজ নিয়ে, তাই একটু দুটা লাইন বলছি। সেন্টেন্সে ক্লজ থাকতে হয়। ক্লজ মানে কি? সাবজেক্ট এবং ভার্ব। ক্লজ মানে কি? সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব মিলেই কি হয়? প্রিন্সিপাল ক্লজ। বাট যদি কখনো সাবজেক্ট ভার্বের সামনে একটা ক্লজ মার্কার থাকে, সেটাকে তখন আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে সহজভাবে বললে কি দাঁড়ালো? যদি ক্লজ মার্কার থাকে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ, যদি ক্লজ মার্কার না থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজ। এই হচ্ছে মোটামুটি আমার প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজের পার্থক্য। ঠিক আছে ভাইয়া? কোয়েশ্চেন করেছিলে শুভ, সো আই হোপ তুমি অ্যান্সারটা পেয়েছো। তাইলে আমরা একটু আমাদের এমসিকিউ এর দিকে আগাই। তো চলে যাই আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনে। এই যে আমাদের আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন, সেলডম ড্যাশ মোর দেন 20 মিনিটস আ নাইট। তো আমরা একটু খেয়াল করি, এই যে এখানে লেখা সেলডম, এই যে সেলডম, এটা কি আমার গ্রুপ এর আন্ডারে নেগেটিভ এক্সপ্রেশনের ভিতরে ছিল না? অবশ্যই ছিল। আমরা গ্রুপের আন্ডারে দুইটা জিনিস দেখেছিলাম, নেগেটিভ এক্সপ্রেশন, অনলি সো সাচ। নেগেটিভ এক্সপ্রেশনের মধ্যে আমরা জানি কি কি খাতায় নোট করেছিলাম? নো, নট, নেভার, সেলডম, লিটিল, ফিউ। এই যে সেলডম, মনে পড়েছে সেলডম ওয়ার্ডটা? তাইলে আমরা বলতে পারি সেলডম হচ্ছে একটা গ্রুপ এর ওয়ার্ড। যেহেতু আমি ইনভার্সনের একটা ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে পেয়েছি, তাহলে আমার এখন কি করতে হবে? ইনভার্সনের ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে পাওয়ার কারণে আমার এখন সাবজেক্টের সামনে একটা ভার্ব আনতে হবে। আমার কি করতে হবে? সাবজেক্টের সামনে একটা ভার্ব আনতে হবে। এখন এটা কি ভাই গ্রুপ এ নাকি গ্রুপ বি? গ্রুপ এ না? গ্রুপ এর ক্ষেত্রে আমরা কোন ভার্বটাকে সামনে আনি? গ্রুপ এর ক্ষেত্রে আমরা সামনে আনি অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব।
গ্রুপ এর ক্ষেত্রে আমরা কাকে সামনে আনি? অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব। তাইলে চলো আমরা অপশন গুলো একটু অ্যানালাইসিস করে অপশন গুলা থেকে কারেক্ট অ্যান্সারটা বের করার চেষ্টা করি। অপশন এ তে আসি। জিরাফ হচ্ছে সাবজেক্ট, রাইট? জিরাফ হচ্ছে আবার সাবজেক্ট। তো একটু দেখি আমি পেনটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা ওকে। সো সলভ। তাহলে এবার আমরা আসি। সো তাহলে আমরা আবার ফেরত আসি পড়ালেখায়। সরি, একটু টেকনিক্যাল গ্লিচের জন্য। তারপর আমরা পড়ালেখায় আসি। সো খেয়াল করি, গ্রুপ এর একটা ওয়ার্ড আমরা সেন্টেন্সের শুরুতে পেয়েছি। তার মানে আমরা গ্রুপ এর স্ট্রাকচার অনুযায়ী ইনভার্সন করব। গ্রুপ এর স্ট্রাকচার অনুযায়ী যদি আমি ইনভার্সন করতে চাই, তাহলে সাবজেক্টের সামনে আমার একটা ভার্ব লাগবে। কি টাইপের ভার্ব লাগবে? ভার্বটা হতে হবে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব। তাহলে চলো আমরা চেক করি। জিরাফ, জিরাফের সামনে কি দেওয়া আছে? স্লিপ। জিরাফের সামনে যেহেতু স্লিপ দেওয়া, স্লিপ কি আমার কোনো অক্সিলারি ভার্ব বা বি ভার্ব? অবশ্যই না। তাইলে আমার অপশন এ কাটা। আসি আমরা অপশন বি তে। আবার আছে জিরাফ। জিরাফটা হচ্ছে আমার সাবজেক্ট। জিরাফের সামনে লেখা আছে ডু। ডুটা কি আমার একটা অক্সিলারি ভার্ব না? যেহেতু এই অপশনে সাবজেক্টের সামনে একটা অক্সিলারি ভার্ব আসছে, তাইলে এটা আমার আনসার হতে পারে? অবশ্যই আনসার হওয়া সম্ভব। তাহলে এটা আমরা হাতে রাখলাম। পরেরটায় আসি। পরেরটায় দেখো শুরুতেই লেখা আছে জিরাফ। ভাই এটাতে তো ভার্ব সামনেই আসে নাই, তাহলে এটা তো ফার্স্টেই বাদ। এটাতে লেখা আছে জিরাফ, এটাতেও ভার্ব সামনে আসে নাই, তাহলে এটাও বাদ। তাহলে বাকি থাকলো আমার অপশন বি। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। একটু চ্যাট বক্স খেয়াল করে দেখি। চ্যাট বক্স আমি দেখতে পারতেছি তোমরা সবাই বি লিখে ভাষায় ফেলছো। তার মানে ওয়াও, আমি তো অ্যামেজিং টিচার, তোমাদের সবকিছু বুঝাই ফেলছি। জোস। তার মানে ভাই তোমরা 1 নাম্বার এমসিকিউটা বুঝে গেছো। 1 নাম্বার এমসিকিউর আনসার হচ্ছে কি আমাদের অপশন বি। যেহেতু এটা একটা গ্রুপ এর ওয়ার্ড, তাহলে আমার কি হবে অ্যান্সার করতে হবে? সাবজেক্টের সামনে নিতে হবে একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ছিল অপশন বি তে। তো কারেক্ট অ্যান্সার অপশন বি। ওয়েল ডান। মুভিং অন। তোমাদের পারফরমেন্স তো ভালো, ভেরি গুড। এরকম পারফরমেন্স করতে হবে, বাংলাদেশ ক্রিকেট টিমের মতো পারফরমেন্স করা যাবে না, পারফরমেন্স হবে স্ট্রং। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। এই যে আমাদের পরের কোশ্চেন, সেন্টেন্সের শুরুতে আছে নট। নট যেহেতু আছে তাহলে আমার কি করতে হবে? আবারও নট কি গ্রুপ এর ওয়ার্ড। যেহেতু গ্রুপ এর ওয়ার্ড আছে নট, তাহলে আবারও আমার কি করতে হচ্ছে? ইনভার্সন করতে হচ্ছে। তাহলে চলো ভাই আমরা আবার ইনভার্সন করার চেষ্টা করি। দেখি তো আগে তোমরা কি বলছো। অনেকে বলছো ডি 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 ডি। আরে সাব্বাস। আরে ভাই কই ছিলা তোমরা এতদিন? ভেরি গুড। সেন্টেন্সের শুরুতে নট আছে। নট হচ্ছে গ্রুপ এর ওয়ার্ড। যেহেতু গ্রুপ এর ওয়ার্ড, তাহলে আমার কি করতে হবে? ইনভার্সন করতে হবে। ইনভার্সন যদি করতে হয় তাহলে ভার্ব লাগবে সাবজেক্টের সামনে। তাহলে খুঁজি খুঁজি। সাবজেক্টের সামনে কি ভার্ব আছে? নাই, অপশন এ কাটা। সাবজেক্টের সামনে কি ভার্ব আছে? নাই, অপশন বি কাটা। সাবজেক্টের সামনে কি আহ সাবজেক্টের সামনে কি ভার্ব আছে? আছে। বাট মেইন ভার্ব তো আমার লাগবে না। আমার কি মেইন ভার্ব লাগবে? না, আমার তো লাগবে একটা অক্সিলারি ভার্ব। তাহলে অপশন সি ও কাটা। ডিতে আসি। ডিতে আমি সাবজেক্টের সামনে কি পেয়েছি? অক্সিলারি ভার্ব পেয়েছি। তাহলে আমার কারেক্ট আনসার কোনটা? অপশন ডি। তোমরা আনসার কি করেছো? অপশন ডি করেছো। ভেরি গুড। তাইলে কারেক্ট আনসার অপশন ডি। কারো যদি স্টিল কোনো কনফিউশন থাকে আরেকবার বলে দিচ্ছি। সেন্টেন্সের শুরুতে আছে নট, তাহলে আমার কি করতে হবে? ইনভার্সন করতে হবে। ইনভার্সন করতে হবে মানে কি আমার ভার্বের সাবজেক্টের সামনে কি আসবে? ভার্ব আসবে। সাবজেক্টের সামনে ভার্ব ছিল অপশন সি তে। সাবজেক্টের সামনে ভার্ব ছিল অপশন ডি তে। সি নাম্বারটা আমি বাদ দিলাম, কারণ সাবজেক্টের সামনে তো আমার অক্সিলারি ভার্ব লাগবে, মেইন ভার্ব না। তাইলে আমার অপশন সি কাটা। কারেক্ট আনসার কোনটা? অপশন ডি। ভেরি গুড। পরের এমসিকিউ তে চলে যাই, 3 নাম্বার। আমি আর কিছু বলবো না, তোমরা এবার এটা আনসার করো। সেন্টেন্স শুরু হইতে সো দিয়ে। সো হচ্ছে গ্রুপ এর একটা ওয়ার্ড। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? চ্যাট বক্সে লিখে ফেলি। আমি একটু মোবাইলটা হাতে নিয়ে দেখি তোমরা কি অ্যান্সার করছো।
সি 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 আরে সাবাস। মানে যেভাবে সি লিখতেছো আরেকটু তো আরেকটু হলে তো কেরালাতেই চলে যাওয়া। ভেরি গুড। আমরাও কানাডাতে যেতে চাই, বাংলাদেশে অনেক গরম, একটু ঠান্ডা দরকার, শীত দরকার। আচ্ছা, তোমরা সবাই বলতেছো সি, এন্ড ডেফিনেটলি কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। ভেরি গুড। শুরুতে লেখা আছে সো, সো হচ্ছে গ্রুপ এর একটা ওয়ার্ড, তার মানে আমার কি করতে হবে? ইনভার্সন করতে হবে। যেহেতু ইনভার্সন করতে হবে, তাহলে আমার আগে বসবে ভার্ব, পরে থাকবে সাবজেক্ট। আগে লাগবে ভার্ব, পরে হবে সাবজেক্ট। তাহলে চেক করে দেখি। ট্রেড, ট্রেড, সাবজেক্ট। সাবজেক্টের সামনে ভার্ব ছিল? ছিল না। ইন্টারন্যাশনাল ট্রেড, সাবজেক্ট। সাবজেক্টের সামনে ভার্ব ছিল? ছিল না। ইন্টারন্যাশনাল ট্রেড, সাবজেক্ট। সাবজেক্টের সামনে কি ভার্ব আছে? এই যে আমার ভার্ব। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? অপশন সি। ডিতে কি প্রবলেম? শুরুতে সাবজেক্ট, সাবজেক্টের সামনে কোনো ভার্ব নাই। তাহলে বাকি থাকলো অপশন সি। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার অপশন সি। তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। তাহলে আমরা মুভ অন করি আমাদের পরের এমসিকিউটায়, 11 নাম্বারটায়। অনলি ইফ ড্যাশ উইল প্রপার লেভেলিং বি এসেনশিয়াল। এই কোশ্চেনটা আমি তোমাদের হাতেই ছেড়ে দিব, বাট ছেড়ে দেওয়ার আগে আমি তোমাদের একটু হিন্ট দিয়ে দিই। খেয়াল করে দেখো, এই যে আমার গ্যাপ, গ্যাপের সামনে লেখা ইফ। ইফ হচ্ছে একটা ক্লজ মার্কার। ক্লজ মার্কার নিয়ে কিছু জিনিসপাতি আজকে আমরা পড়লাম একটু আগে, যে ক্লজ মার্কার থাকলে ডিপেন্ডেন্ট ক্লজ হয়, আর ডিপেন্ডেন্ট ক্লজ হলে জানি কি কি করা যায় না। তো সেইটা মাথায় রেখে এই এমসিকিউটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখি তো আমরা পারি কিনা। একজন দিয়েছো বি, একজন দিয়েছো এ, বাকিটা কোথায়? তাড়াতাড়ি চলে আসো। নাকি এবার একটু কনফিউশনে ফেলে দিলাম যে কি দিব ভাই? হ্যাঁ, এইবার মিক্স পাওয়া যাচ্ছে। কেউ কেউ এ দিচ্ছে, কেউ কেউ বি দিচ্ছে। একজন বলেছে আবার ডি ইজ কারেক্ট, ওকে ফাইন। তারপর দিচ্ছ এ, এ বি, এ, এ বি। একজন সিও দিয়েছো, ওকে ফাইন। একজন দিয়েছো ডি, একজন দিয়েছো সি। আহা, এইবার তো একদম, এবার তো মনে হচ্ছে তোমরা বাংলাদেশ ক্রিকেট টিমের ফর্মে চলে গেলা। আরেকজন লিখছে অনলি ডি ইজ রিয়েল। বাহ বাহ। ওকে, তাহলে তোমাদের অ্যান্সারটা দেখলাম, ভেরি গুড। তাহলে এবার আমি একটু এক্সপ্লেন করা শুরু করি। ঠিক আছে, চলো আমরা একটু এই এমসিকিউটা বোঝার চেষ্টা করি। ইফটা কি? আমার ক্লজ মার্কার। ইফটা যেহেতু আমার ক্লজ মার্কার, তাহলে ইফ দিয়ে যে অংশটা শুরু হয়েছে সেই অংশটা কি? আমার ডিপেন্ডেন্ট ক্লজ। সেই অংশটা আমার কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা একটা নোট লিখেছিলাম পড়ার সময়, সেই নোটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজে ইনভার্সন হয় না। আবারও বলছি, আমরা একটা নোট লিখেছিলাম, নোটটা কি ছিল? ডিপেন্ডেন্ট ক্লজে ইনভার্সন হয় না। তাহলে যেহেতু ইফ দিয়ে অংশটা শুরু হয়েছে, তাহলে এই পার্টটাকে আমরা কি বলবো? এই পার্টটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজে আমরা কি ইনভার্সন করতে পারবো? না। তাহলে এই গ্যাপে আমার আনসারটা কি হবে? এই গ্যাপে আমার কোনো ইনভার্সন হবে না। আমি নর্মাল সেন্টেন্সের মতো করে আনসার করব। তো নর্মাল সেন্টেন্সে আমার কি হয়? প্রথমে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখানেও আমার আনসারটা কি হবে? প্রথমে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এখন চেক করে দেখি, অপশন এ তে ঠিকঠাক মতো আছে, সাবজেক্ট ভার্ব। তাহলে কারেক্ট আনসার কোনটা? অপশন এ। বাকি অপশন গুলা যারা বলেছো তাদেরটা আমি একটু এক্সপ্লেইন করে দিই। অপশন বি তে আসি। অপশন বি কয়েকজন বলেছো ইজ চেঞ্জ দা ল। এটা তো কোনোভাবেই হবে না। প্রথমত তো এই সেন্টেন্স ইনভার্স মানে এই জায়গাটায় ইনভার্সন হবে না, কারণ এটা ডিপেন্ডেন্ট ক্লজের অংশ। দ্বিতীয়ত, ইজ চেঞ্জ, চেঞ্জ তো আমার মেইন ভার্ব। সাবজেক্টের সামনে মেইন ভার্ব তো এমনিতেও আসে না। ইনভার্সন হলেও তো তুমি সাবজেক্টের সামনে মেইন ভার্ব আনতে পারতা না। সো অপশন বি তে আসলে সবকিছুই ভুল। সো অপশন বি কাটা। সিতে আসি। সিতে কি হয়েছে? লটা হইতেছে আমার সাবজেক্ট, ইজটা হইতেছে আমার ভার্ব। বাট সি আমি কেন দিতে পারতেছি না? কারণ সি হচ্ছে ইনভার্সন। আর আমরা একটু আগেই কি এক্সপ্লেন করলাম? ডিপেন্ডেন্ট ক্লজে ইনভার্সন করা যাবে না। ইফ যেহেতু আমার ক্লজ মার্কার, ক্লজ মার্কারের পরে যেহেতু গ্যাপ, তার মানে কি এটা ডিপেন্ডেন্ট ক্লজের পার্ট। আর ডিপেন্ডেন্ট ক্লজে আমরা কি করতে পারবো না? ইনভার্সন করতে পারবো না। সেহেতু আমাদের অপশন সিও কাটা। ডিতে আসি তাহলে আমরা। ডিতে আমার কি কাহিনী ছিল? দা ল হচ্ছে সাবজেক্ট, বিইং চেঞ্জটা হচ্ছে আমার ভার্ব। তাহলে আমরা ডিটাকে বাদ দিলাম কেন?
ডিটাকে বাদ দেওয়ার জন্য আমরা আমাদের আগের ক্লাসে একটু রিক্যাপ করি। আগের ক্লাসে আমরা শিখেছিলাম না ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব? তো সেই কনসেপ্ট থেকে একটু মনে করার চেষ্টা করে দেখো, একটা সেন্টেন্স বা একটা ক্লজ কারেক্ট হওয়ার জন্য সবসময় ফাইনাইট ভার্ব লাগে। বাট বিং চেঞ্জ এটা তো হয় ফাইনাইট ভার্ব না, এটা তো একটা নন ফাইনাইট ভার্ব। যেহেতু এটা একটা নন ফাইনাইট ভার্ব, সেহেতু আমরা অপশন ডিটাকেও আনসার নিতে পারবো না, বাকি থাকলো অপশন এ। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটা? অপশন এ। তাহলে আমি একটু সামারি করছি। যেহেতু গ্যাপের ইমিডিয়েট সামনে আমার একটা ক্লজ মার্কার ছিল, তাহলে আমি বলতে পারি এই গ্যাপটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের অংশ। যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজের অংশ, তাহলে আমার কি লাগবে? সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট ভার্ব যেহেতু লাগবে, তাহলে আমার আনসারটা কি হবে? ইনভার্সন না, প্লেন ভ্যানিলা সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব পেয়েছিলাম অপশন এ তে, কারেক্ট অ্যান্সার অপশন ই, অপশন এ। অপশন ডি কেন নিতে পারিনি? কারণ এখানে যে ভার্বটা আছে সেটা কোনো ফাইনাইট ভার্ব না, সেটা একটা নন ফাইনাইট ভার্ব। ওকে। ওকে, একজন বলছো ফাইনাইট ভার্ব কি। আচ্ছা, ফাইনাইট ভার্ব আমরা লাস্টের দিন পড়েছিলাম। সহজভাবে তোমাকে যদি একটু লাস্ট ক্লাসের রিক্যাপটা দিয়ে দিই, লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা। তাও যদি একটু রিক্যাপ করে দিই, ছোট্ট করে বলি, একটু খেয়াল করে শোনো। তিনটা ভার্ব হচ্ছে নন ফাইনাইট: ভার্বের আইএনজি, টু প্লাস ভার্ব, ভি থ্রি। এই তিনটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। এর বাইরে যেগুলা আছে সেগুলা হচ্ছে কি আমার ফাইনাইট ভার্ব। তাহলে খেয়াল করে দেখো, এই যেখানে বিং লেখা, এই যেখানে বিং লেখা, বিংটা কি? একটা ভার্বের আইএনজি, তার মানে নন ফাইনাইট। এই যেখানে চেঞ্জ লেখা, চেঞ্জটাও কি? একটা ভার্বের থ্রি, তাহলে এটাও নন ফাইনাইট। তো এইখানে কোনো ফাইনাইট ভার্ব ছিল না। তো আবারও বলছি, ফাইনাইট নন ফাইনাইটের কাহিনী কি? ভার্বের আইএনজি, টু প্লাস ভার্ব আর ভি থ্রি, এই তিনটাকে আমরা কি বলছি? নন ফাইনাইট ভার্ব। সেখানে যদি আমি চেক করে দেখি, তাহলে চেঞ্জ একটা নন ফাইনাইট ভার্ব, বিইংও একটা নন ফাইনাইট ভার্ব। এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু ফাইনাইট ভার্ব নাই, সেহেতু অপশন ডিটা কাটা। ওকে। সো ফাইনাইট ভার্ব, আই হোপ এখন ক্লিয়ার। শেখ, জিলন শেখ, আই থিংক ফাইনাইট ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে। আনিকা বলছো আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ছোট্ট করে। এই যে আমরা আবার চলে আসছি, আমাদের স্লাইডটা অন হয়ে গিয়েছে, তাহলে আমি আরেকবার বলে দিই। আনিকা বলছো আরেকবার একটু বুঝাই দিতে, আরেকবার একটু বুঝাই দিচ্ছি ভাইয়া, মনোযোগ দিয়ে শোনো। গ্যাপের সামনের ওয়ার্ডটা কি ছিল? ইফ। গ্যাপের সামনের ওয়ার্ডটা কি ছিল? ইফ। ইফ কি একটা ক্লজ মার্কার। যেহেতু ক্লজ মার্কারের পরে গ্যাপ, যেহেতু ক্লজ মার্কারের পরে গ্যাপ, তাহলে আনিকা চিন্তা করো, এই পার্টটা কি? তাহলে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। আর আমরা একটা নোট দিয়েছিলাম না, ডিপেন্ডেন্ট ক্লজে কি হয় না? ইনভার্সন হয় না। তাহলে আবারও বলতেছি, ইফ হচ্ছে একটা ক্লজ মার্কার। ক্লজ মার্কার দেখে বুঝলাম এই পার্টটা আমার ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ মানে আমার ইনভার্সন হবে না। যেহেতু ইনভার্সন হবে না, তাহলে আমি কি বসাবো? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট ভার্ব আছে অপশন এ তে, তাহলে কারেক্ট অ্যান্সার অপশন এ। ওকে আরিকা, ক্লিয়ার এখন? ওকে, ডান। তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। সেটা তো আমরা জেনে গেলাম আনসার এ। নেক্সট কোশ্চেনে আসি, খেয়াল করি। Across the Chesapeake Bay from the rest of the state, dash, whose farms produce beans, tomatoes, and other garden vegetables. তো খেয়াল করি, এখানে কি আমরা একটা উপসাগর নিয়ে কথা বলতেছি না? যেমন বে অফ বেঙ্গল একটা উপসাগর, বঙ্গোপসাগর, রাইট? তো এখানে কি আমরা একটা বে নিয়ে কথা বলতেছি না? আমরা বলতেছি বে এর আশপাশ দিয়ে কি কি আছে সেই জিনিসপাতি নিয়ে কথা বলতেছি। যেহেতু আমরা এখানে বেটা নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা বলতে পারি না এই জিনিসটা বেসিক্যালি একটা লোকেশনকে ইন্ডিকেট করতেছে? কাকে ইন্ডিকেট করতেছে? একটা লোকেশনকে ইন্ডিকেট করতেছে। তাহলে যদি এই বেটা
বা এই পার্টটা একটা লোকেশনকে ইন্ডিকেট করে, তাইলে এটা কি আমার গ্রুপ বি এর সাথে মিলে গেল না? কারণ লোকেশন মানে কি? গ্রুপ বি। যেহেতু গ্রুপ বি এর সাথে মিলে গেল, তাহলে এবার আমরা বি অনুযায়ী অ্যান্সার করব। বি অনুযায়ী যদি অ্যান্সার করি, তাহলে আমাদের আনসারটা কি হবে? গ্রুপ বি তে তো ভাই 10-12টা ভার্ব থাকে না, একটা মাত্র ভার্বই থাকে। সেই ভার্বটা কোথায় চলে আসবে? সাবজেক্টের সামনে। ভার্বটা কোথায় চলে আসবে? সাবজেক্টের সামনে। তাহলে চলো আমরা চেক করি কোন অপশনে ভার্বটা সাবজেক্টের সামনে আসছে। এই যে সাবজেক্ট, এই যে ভার্ব। সাবজেক্টের সামনে কি ভার্ব আছে? নাই। আবার এই হইতেছে আমার সাবজেক্ট, সাবজেক্টের সামনে কি ভার্ব আছে? নাই। এই হইতেছে আমার সাবজেক্ট, সাবজেক্টের সামনে কি ভার্ব আছে? নাই। এই হইতেছে আমার সাবজেক্ট, সাবজেক্টের সামনে কি ভার্ব আছে? ইয়েস। বি নাম্বার অপশনে শুধুমাত্র আমি সাবজেক্টের সামনে একটা ভার্ব পেয়েছি। বি নাম্বার ছাড়া আর কোন অপশনে সাবজেক্টের সামনে তো আমার ভার্ব ছিল না। তাহলে যেহেতু বি নাম্বার অপশনে আমি সাবজেক্টের সামনে একটা ভার্ব পেয়েছি, তাহলে আমার কারেক্ট আনসার কোনটা? অপশন বি। ধরতে পেরেছি ব্যাপারটা? তো কোয়েশ্চেনে ছিল আমার একটা লোকেশন, লোকেশন দেখে আমি বুঝলাম গ্রুপ বি, অর্থাৎ ভার্বটা যাবে সাবজেক্টের সামনে। সাবজেক্টের সামনে ভার্ব পেয়েছি আমি অপশন বি তে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার অপশন বি। তাহলে তোমাদের আরেকটা কোয়েশ্চেন করতে দেই, দেখি তোমরা পারো কিনা। এই কোয়েশ্চেনটা আমরা একটু আনসার করার চেষ্টা করি তো। এটা তোমরা আনসার করো, আমি একটু চ্যাট বক্সের দিকে তাকাই। তোমরা এটা অ্যান্সার করে জানাও যে এটার আনসার কি হবে। কারো যদি কোনো হিন্ট লাগে তাহলে ভাইয়াকে বইলো। আচ্ছা, আমি একটা হিন্ট দিয়ে দিই। ওয়েস্ট অফ নিউপোর্ট, নিউপোর্টের পশ্চিম পাশে। তো নিউপোর্টের পশ্চিম পাশে যদি হয়, নিউপোর্টের পশ্চিম পাশে যদি হয়, তার মানে কি এটাও একটা লোকেশন বোঝাচ্ছে না? রাইট। তো নিউপোর্টের পশ্চিম পাশে যেহেতু একটা লোকেশন, তাহলে এটাকেও আমরা কি বলতে পারি? গ্রুপ বি। আর গ্রুপ বি মানে কি? সাবজেক্টের সামনে আসবে আমার মেইন ভার্ব। তাহলে চলো চেক করি। অ্যাস্টন স্টেটলি হোম, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্টের সামনে কি কোনো ভার্ব আছে? নাই। অপশন এ কাটা। স্টেটলি হোম সাবজেক্ট, সাবজেক্টের সামনে কি কোনো ভার্ব আছে? নাই। অপশন বি কাটা। স্টেটলি হোম অফ অ্যাস্টন সাবজেক্ট, সাবজেক্টের সামনে কি কোনো ভার্ব আছে? নাই। অপশন সি ও কাটা। দিতে আসি। স্টেটলি অ্যাস্টন হোম, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্টের সামনে কি ভার্ব আছে? ইয়েস, সাবজেক্টের সামনে আমার ভার্ব আছে। স্টেটলি অ্যাস্টন হোম হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্টের সামনে আমি একটা ভার্ব পেয়ে গেছি স্ট্যান্ডস। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কোনটা? অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আই থিঙ্ক আমাদের প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। কোয়েশ্চেনের শুরুতে আমার ছিল একটা লোকেশন, লোকেশন মানে আমার গ্রুপ বি, গ্রুপ বি মানে আমার ভার্ব লাগবে কোথায়? সাবজেক্টের শুরুতে। ভার্ব সাবজেক্টের শুরুতে ছিল শুধুমাত্র অপশন ডি তে, তাহলে কারেক্ট আনসার কোনটা? অপশন ডি। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস আমাদের। ছোট্ট একটা টপিক ইনভার্সন নামক, সেটা আমরা একটু শেখার চেষ্টা করলাম, একটু ডিসকাস করার চেষ্টা করলাম, একটু বোঝার চেষ্টা করলাম। আশা করছি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। প্লাস বাসায় একটু প্র্যাকটিস করবে। আর আশা করছি তোমরা সবাই লুমিনাসের সাথে থাকবে। তো লুমিনাসের সাথে যদি থাকো, তাহলে তো আমরা ক্লাসগুলো আরো নিব। আমরা রিভিশন ক্লাস নিব, রিভিউ ক্লাস নিব। সেখানে আমরা আরো প্রবলেম সলভ করব, আরো এগিয়ে যাব। প্লাস তোমরা যারা আছো আমাদের এই ক্লাসের সাথে যুক্ত, তারা সবাই অবশ্যই আমাদের লুমিনাস জিনিয়াস গ্রুপে যুক্ত আছো। যেহেতু তোমরা আমাদের লুমিনাস জিনিয়াস গ্রুপে যুক্ত আছো, সেই গ্রুপে আগামীকাল রাতে, এই যেহেতু আমরা আজকে ইনভার্সন টপিকটা পড়েছি, ইনভার্সন টপিক রিলেটেড আমি কিছু এমসিকিউ দিব। তাহলে কালকে জিনিয়াস গ্রুপে সেই এমসিকিউ গুলো তোমরা দেখতে পারবে এবং চাইলে বাসায় প্র্যাকটিসও করতে পারবে। তাহলে আজকের ক্লাসে আমরা যে পড়ালেখাটা করলাম, সেটা আমাদের একটু ঝালাইও হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে কাল রাত পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। তাহলে আমরা কাল রাত পর্যন্ত অপেক্ষা করব, সেই জিনিসগুলা দেখবো। আর ইন দা মিন টাইম, আজকে রাত্রে আর প্যারা নেওয়ার দরকার নাই। কালকে দিনের বেলা, দুপুর বেলা, বিকাল বেলা, আজকের ক্লাসে আমরা যেই টপিকটা শিখেছি, সেই টপিকে তুমি খাতায় যে নোটগুলা করেছো, সেই নোটগুলো অবশ্যই 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 একটু রিভিউ করে ফেলবে। ঠিক আছে? কথা থাকলো আমাদের সাথে এটা ডিল ডান, যে আমরা কি করব, বাসায় অবশ্যই আজকের পড়াটা কালকে রিভিউ করব, যাতে কালকে রাত্রে আমি যখন কিছু এমসিকিউ দিব,
সেটা দিয়ে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো। তাহলে এই ছিল মোটামুটি আজকের ক্লাসের আলোচনা বা আজকের ক্লাসের পড়ালেখা। ইনশাল্লাহ শীঘ্রই সামনে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমরা আবার ফেরত আসবো। ও, আর ছোট্ট একটা জিনিস তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে, তাহলে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে, তোমরা হয়তো জানো, তোমরা যেহেতু সবাই লুমিনাস জিনিয়াস গ্রুপে আছোই, তোমরা অবশ্যই জানো আগামী 7ই ডিসেম্বর আমাদের লুমিনাস জিনিয়াস পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সিলেবাস তো ইতিমধ্যে গ্রুপে দেওয়া আছে। তোমরা যারা যারা নতুন ভাবে গ্রুপে যুক্ত হয়েছো, তোমাদের সুবিধার্থে আমরা আবারও সিলেবাসটা দিয়ে দিব। আবারও মনে করিয়ে দিচ্ছি, 7ই ডিসেম্বর হচ্ছে তোমাদের আলটিমেট চ্যালেঞ্জ। সেই আলটিমেট চ্যালেঞ্জে আলটিমেট সব পুরস্কার নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে লুমিনাস। তাহলে লুমিনাস জিনিয়াস পরীক্ষায় তোমরা যেন সবাই একটা ভালো প্রিপারেশন নিয়ে আসতে পারো এবং একটা ভালো পরীক্ষা দিতে পারো, সেই জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 বেস্ট উইশেস। তো দেখা হবে ইনশাল্লাহ শীঘ্রই নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।